আচ্ছা, সংখ্যারেখা বা নম্বর লাইনের কথা ভাবুন তো। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, তাই না? একটা সোজা টানা লাইন দেখে মনে হয় যেন পৃথিবীর সব সংখ্যা একদম নিখুঁতভাবে এর উপর বসে আছে। গণিতের একেবারে গোড়ার কথা এটা। কিন্তু কি হবে যদি আমি বলি যে এই নিখুঁত দেখতে লাইনটাতেও আসলে ফাঁক আছে, মানে গর্ত আছে? যদি এটা আসলে নিশ্ছিদ্র না হয়, চলুন আজ এই ধারণার গভীরে গিয়েই আসল রহস্যটা খোঁজা যাক। তো এই ফাটলের গল্পটা কিন্তু আজকের নয়। এর শুরুটা হয়েছিল সেই প্রাচীন গ্রিসে, যখন গণিতবিদরা প্রথমবার সংখ্যার জগতে একটা বিরাট সংকটের মুখোমুখি হয়েছিলেন। আর মজার ব্যাপার হলো, এত বড় একটা সমস্যা শুরু হয়েছিল খুবই সাধারণ একটা জ্যামিতিক আকার দিয়ে, একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল মাত্র 1 একক। সংকটটার সামনে এলো কখন জানেন? যখনই ওই বর্গক্ষেত্রের একটা কর্ণ বা ডায়াগোনাল আঁকা হলো। বিখ্যাত গণিতবিদ ইয়া খিনচিন ব্যাপারটা খুব সুন্দর করে বলেছেন। তার কথায় প্রাচীন গ্রিসে একটা অসাধারণ ব্যাপার আবিষ্কার হয়, যে কিছু সাধারণ জ্যামিতিক আকার এমন সব পরিমাপ তৈরি করে যা মূলদ সংখ্যা দিয়ে মাপা যায় না। মানে কর্ণের যে দৈর্ঘ্য √2, সেটা এমন এক সংখ্যা হয়ে দাঁড়ালো যা গ্রিকরা তাদের জানা কোনো সংখ্যা, কোনো ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশই করতে পারছিল না। এই স্লাইডটা দেখুন, এটা সেই সময়ের চিন্তার বিভেদটাকে একেবারে স্পষ্ট করে দেয়। একদিকে ছিল মূলদ বা র্যাশনাল সংখ্যা, যেগুলোকে সহজ ভগ্নাংশ আকারে লেখা যায়, আর অন্যদিকে হঠাৎ করে চলে এলো এই নতুন অদ্ভুত অমূলদ বা ইররেশনাল সংখ্যা, যেমন √2। এটাকে কোনোভাবেই ভগ্নাংশ হিসেবে লেখা যায় না, আর এটাই তাদের সংখ্যা ব্যবস্থায় একটা বিশাল শূন্যস্থান বা গর্ত তৈরি করে দিল। তো এই গর্তগুলো ভরার জন্য প্রথম চেষ্টাটা ছিল বেশ প্রেডিক্টেবল। যখনই একটা নতুন গর্ত পাওয়া যেত, সেখানে একটা নতুন সংখ্যা বসিয়ে দেওয়া হতো, অনেকটা জোড়া তালি দেওয়ার মতো আর কি। কিন্তু এই পদ্ধতিটা ছিল একটা শেষ না হওয়া খেলার মতো। ধরুন একটা সমস্যার সমাধানের জন্য √2 দরকার হলো, তো সেটা যোগ করা হলো। তারপর আরেকটা সমস্যার জন্য √5 দরকার, সেটাও যোগ করা হলো। বৃত্তের হিসেবের জন্য পাই দরকার, আচ্ছা সেটাও যোগ করা হলো। কিন্তু প্রশ্নটা হলো, এরপর কি? এভাবে আর কতদিন চলবে? এর তো কোনো শেষ নেই। খিনচেন ঠিক এই জায়গাটাতেই আপত্তি করেছিলেন। তিনি এই পদ্ধতিটাকে বলেছিলেন অবৈজ্ঞানিক এবং অবাস্তব। তার যুক্তিটা খুব পরিষ্কার ছিল। বারবার এভাবে সংখ্যা ব্যবস্থাকে জোড়াতালি না দিয়ে অমূলদ সংখ্যার জন্য একটা সার্বজনীন বা জেনারেল থিওরি তৈরি করাটা খুব জরুরি। আর এখান থেকেই গণিতের একটা বৈপ্লবিক ধারণার জন্ম হল, এমন একটা ধারণা যা সমস্যাটা সমাধান জোড়াতালি দিয়ে নয়, বরং সংখ্যার ভিত্তিটাকেই নতুন করে গড়ে তুলেছিল। একেই বলা হয় কন্টিনিউয়াম বা অবিচ্ছিন্নতার নির্মাণ। এই নতুন দৃষ্টিভঙ্গিটা খিনচেনের এই উপমাটা দিয়ে দারুণভাবে বোঝা যায়। তিনি বলছেন, ঠিক যেমন একজন সতর্ক মালি গাছ লাগানোর আগে মাটি পরীক্ষা করে, আমরাও গাণিতিক বিশ্লেষণের পরিবেশটা পরীক্ষা করব। মানে গণিতের মতো একটা বিশাল গাছ লাগানোর জন্য একটা নিশ্ছিদ্র শক্ত ভিত্তি বা মাটি তো লাগবেই। সুতরাং চিন্তাধারার মূল পরিবর্তনটা ছিল এখানে। ঠিক হল, হারিয়ে যাওয়ার সংখ্যাগুলোকে আর খোঁজা হবে না, বরং সেগুলোকে এমনভাবে তৈরি করা হবে যাতে নাম্বার লাইনের সব শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ হয়ে যায়। আর এই নতুন সংখ্যা তৈরির মূল হাতিয়ার হল অসীম ধারা বা ইনফিনিট সিকোয়েন্স। এটা কি? এটা হলো এমন একটা সংখ্যার তালিকা যা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেই থাকে, কখনো শেষ হয় না। যেমন √2 এর জন্য আমরা মূলদ সংখ্যার একটা ধারা তৈরি করতে পারি, 1, তারপর 1.4, তারপর 1.41, তারপর 1.414। এই সংখ্যাগুলো কিন্তু ক্রমাগত √2 এর খুব কাছাকাছি যেতে থাকে। আর ঠিক এইখানেই আসে আসল চমকটা। গণিতবিদরা বললেন, আচ্ছা, এই যে অসীম সংখ্যার লাইনটা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়েই চলেছে, কিন্তু ঠিক ছুঁতে পারছে না, ওই লক্ষ্যটাই, ওই লিমিটটাই হলো আমাদের নতুন অমূলদ সংখ্যা। ভাবা যায়, মানে হারিয়ে যাওয়ার সংখ্যাটাকে আর খুঁজে বের করার দরকার নেই, বরং তাকে তৈরি করা হলো ওই অসীম যাত্রার শেষ ঠিকানা বা ডেস্টিনেশন হিসাবে। এটা একটা অসাধারণ আইডিয়া। এই নতুন নীতির চূড়ান্ত ফল কী হল? সেটাই হলো দ্য কন্টিনিউয়াম, মানে সমস্ত বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ মিলিয়ে একটা সম্পূর্ণ নিশ্ছিদ্র সেট। গাণিতিক বিশ্লেষণের জন্য এটাই সেই শক্ত মাটি যার কথা খিনচিন বলেছিলেন। এখন মনে হতেই পারে, এত সব জটিল গাণিতিক ধারণা নিয়ে মাথা ঘামানোর দরকারটা কি? এই ব্যাপারটা আমাদের বাস্তব জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? তার আগে বলে রাখি, এই যে যুগান্তকারী ধারণাগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এর বেশিরভাগেরই ভিত্তি স্থাপন করে গেছেন গণিতবিদ ইয়া খিনচিন।
তার এই মৌলিক কাজের জন্যই আমরা সংখ্যার এই গভীর রহস্যটা আজ বুঝতে পারছি। দেখুন, এই নিশ্ছিদ্র কন্টিনিউয়াম বা অবিচ্ছিন্ন সংখ্যারেখার উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে ক্যালকুলাসের পুরো জগৎ। পদার্থবিজ্ঞানের যে মসৃণ বক্ররেখাগুলো আমরা দেখি, বা সময়ের সাথে অবিচ্ছিন্ন পরিবর্তনের ধারণা, এমনকি আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের নির্ভুল হিসাবনিকাশ, সবকিছুই এর উপর নির্ভরশীল। সোজা কথায়, প্রকৃতির ঘটনাগুলোকে গাণিতিকভাবে বুঝতে হলে এই ভিত্তিটা অপরিহার্য। তাহলে শেষ পর্যন্ত ভাবার বিষয় এটাই, যদি আমাদের এই সংখ্যা ব্যবস্থা মানুষেরই তৈরি একটা কাঠামো হয়, যা আমাদের জ্ঞানের শূন্যস্থান পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে, তাহলে এই একই পদ্ধতি ব্যবহার করে আমরা আর কোন কোন নতুন বাস্তবতা নির্মাণ করতে পারি? প্রশ্নটা রইল।